স্ট্রং রুটসের সব থেকে জটিল তথাপি সব থেকে সহজ এবং ভালো লাগার মতন জায়গা আজকে বোঝাবো। একদম সেকেন্ড প্যারা, মানে আমরা আজকে ডে 2 খুব মন দিয়ে বুঝবে, প্রত্যেকের নজর যেন বইয়ের দিকে থাকে। আমরা আনন্দ করতে করতে থার্ড সেম কমপ্লিট করবো এবং 40-এ 40 পাবো ফর শিওর, প্রত্যেকে পাবে। প্রত্যেকের নজর যেন বইয়ের দিকে থাকে। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস in very simple down to earth Tamil। উচ্চারণও ঠিক করতে হবে। আমার বাবা কুড কনভে, পারতেন, কুড মানে পারতেন, কনভে মানে বোঝাতে, প্রকাশ করতে, কমপ্লেক্স জটিল, স্পিরিচুয়াল কনসেপ্ট আধ্যাত্মিক ধারণা বা বলতে পারো তত্ত্ব কথা, ইন ভেরি খুব সহজ, খুবই সিম্পল সহজ, ডাউন টু আর্থ তামিল সাদামাটা তামিল ভাষায় তিনি বোঝাতেন। কে? আমার বাবা। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমায় বলেছিলেন, ইন হিজ, এই জায়গা থেকে কিন্তু একটু ভালো করে বুঝবে, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, তিনি তার নিজের জায়গায় দাঁড়িয়ে, নিজের সময়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি বর্তমানে যা আছেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যেই পর্যায়ে তিনি পৌঁছেছেন, অর্থাৎ তিনি তো জন্ম থেকেই এই রকম আধ্যাত্মিক মনোভাবাপন্ন মানুষে তৈরি হয়নি। তিনি একটা জায়গায় আছেন, আরেকটা জায়গায় ছিলেন, আরেকটি জায়গায় তিনি পৌঁছেছেন। সেটা গুড হোক অর ব্যাড হোক, ভালো বা মন্দ তিনি জানে না, তিনি এইটুকুনি বুঝেছেন, এই জায়গায় এসে তিনি এইটা বুঝেছেন, এভরি হিউম্যান বিংস, প্রতিটা মানুষই, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, একটি নির্দিষ্ট অংশ, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। ও শোনা, ম্যানিফেস্ট কথার অর্থ স্পষ্ট, ডিভাইন বিং কথার অর্থ ঐশ্বরিক সত্তা। তিনি এইটা বুঝতে পেরেছেন, প্রতিটি মানুষ একটা এই বিরাট যে ঐশ্বরিক সত্তা আছে তার অংশ বিশেষ। তাহলে আমরা সবাই কিন্তু ঈশ্বরের অংশ বিশেষ, এটা তিনি বুঝতে পেরেছেন। কারণ আমাদের সৃষ্টিকর্তাকে স্বয়ং ঈশ্বর, তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে তার কিছু অংশ তো আমাদের মধ্যে থাকবেই। তাহলে যদি আমরা ঈশ্বরের সন্তান হয়ে থাকি, তাহলে why be afraid of difficulties? তাহলে যদি তোমার জীবনে কঠিনতা আসে, ভয় পাও কেন? যদি তুমি জেনে যাও যে তোমার সঙ্গে লর্ড শিবা থাকে, তোমার সঙ্গে সবসময় আছে, যদি একবার বলে দেয় যা, তোর ভয় নেই, তুমি কি কোনো জায়গায় যেতে ভয় পাবে? তুমি যদি জানো যে কানহা তোমার সঙ্গে আছে, তুমি কি কোনো চ্যালেঞ্জ নিতে ভয় পাবে? কিন্তু তুমি জানো, জেনেও তুমি অবুঝ, কারণ প্রত্যেকের মনে ঈশ্বর বিরাজমান। কেন তুমি ভয় পাও? যখন কঠিনতা আসে, সাফারিংস, ভোগান্তি তোমার জীবনে আসে, অ্যান্ড প্রবলেমস, এবং সমস্যা তোমার জীবনে আসে। তুমি তো ঈশ্বর তৈরি, তাহলে তো ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। হোয়েন ট্রাবল কামস, বা হোয়েন ট্রাবলস কাম, লক্ষ্য করো, যখন বিপদগুলো আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ ইয়োর সাফারিংস, বোঝার চেষ্টা করো। রেলেভেন্স মানে প্রাসঙ্গিকতা, তোমার বিপদের প্রাসঙ্গিকতা, কেন তোমার বিপদ আসলো। তুমি কি করো? বিপদ আসলেই তুমি আগে চুলমুল ছাইড়ে দিয়ে, ও ঠাকুর কেন আসলো, ও আমারই তোমার চোখে পড়িছে, আর কি কেউ নেই তোমার চোখে। আগে তুমি এমনটাই করো, আগে বোঝো তোমার জীবনে প্রবলেমটা এসছে কেন। কারণ দারুণ সুন্দর একটি লাইন, অ্যাডভার্সিটি মানে বিপদ, খারাপ অবস্থা, অলওয়েজ প্রেজেন্স, সর্বদা উপস্থাপনা করে,
অপরচুনিটিস, সুযোগ। কিসের জন্য? ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ যখনই আমাদের জীবনে বিপদ আসে, বিপদ তোমায় সুযোগ দেয় তোমার মনের ভেতরে ঢুকে দেখতে, অন্তর্দর্শনের। অর্থাৎ ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শন। আমরা মনের ভেতরে ঢুকে দেখতে পারি যে আমাদের আসল প্রবলেমটা কোথায়। যখন তোমার অত্যন্ত দুঃখ হবে, তোমার মুখটি বন্ধ হয়ে যাবে, তোমার মন তোমার সঙ্গে কথা বলবে, দেখবে তুমি তোমার নিজের মধ্যে কত খারাপ জিনিস লক্ষ্য করতে পারবে। তাই ভগবান মাঝে মাঝে তোমাদের বিপদ সমস্যা এই কারণে দেয় যেন তার সঙ্গে তোমার কানেকশনটা আরো বেশি গভীর হয়। এই লাইনটাকে ব্র্যাকেট করবে এবং এটা ভয়েস চেঞ্জ করতে হবে। আশা করছি এই প্যারাটুকু অতীব সহজে তোমরা বুঝতে পেরেছো। এগুলো টোটাল কিন্তু হাইলি ফিলোসফিক্যাল কনসেপ্টস। তোমরা সেই ছেলে পুলে যারা কিন্তু স্বামী অ্যান্ড মাদার ওরশিপও বুঝেছো, সুতরাং এটাও বুঝতে পারবে। Why don't you say to this to the people who come to you for help and advice? এই যে শোনা ছেলে বইয়ের দিকে, কেন তুমি এই কথাটি বলো না সেই মানুষগুলোর কাছে যারা তোমার কাছে সাহায্যের জন্য, উপদেশের জন্য আসে? বাবা, তুমি তো বললে যে বিপদে পড়লি মনের ভিতরই দেখতি, তাহলে যারা তোমার কাছে ওই জলপড়া নীতি আসে তাদের তুমি বলো না কেন? কালাম ছোট ছেলে প্রশ্নটি করেছে, একদম সত্যি প্রশ্ন। ও নিজের বেলায় তো বলছো না এরকম। I asked my father, আমি আমার বাবাকেই প্রশ্নটি করেছিলাম। লাইনটাকে ব্র্যাকেট করব, লিখব নারেশন চেঞ্জ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারেশন চেঞ্জ। He put his hands on my shoulders, তিনি আমার কাঁধের উপরে তার হাত দুটি রাখলেন। And looked straight into my eyes, এবং সরাসরি আমার চোখের দিকে তাকালেন। যেমন আমি তোমাদের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি সব, কে বইয়ের দিকে তাকাচ্ছে কে তাকাচ্ছে না, আমি সব বুঝতে পারছি। তিনি আমার কাঁধের উপরে হাতটি রাখলেন এবং সরাসরি আমার চোখের দিকে তাকালেন, as if, যেন he was judging my capacity, তিনি বিচার করছিলেন আমার ক্ষমতা to comprehend his words, যে আমি তার কথা কম্প্রিহেন্ড মানে বুঝতে পারি কিনা। কারণ কালামের বাবা আমার মতন বোকা না, তিনি অপাত্রে দান করেন না। যে তার কথার অর্থ বুঝতে পারবে তাকেই তিনি ওই কথাটি বলবে। তাই কালাম তার বাবার কথা বুঝতে পারবে কিনা, তাই জন্য কালামের বাবা একবার জাজ করে দেখে নিলেন। হি থেকে আইস পর্যন্ত, হি থেকে আইস পর্যন্ত পড়ছি, আইস পর্যন্ত ব্র্যাকেট করবে, লিখবে স্প্লিটিং। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, বেশ কিছুক্ষণ তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ, যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, তিনি বিচার করে দেখছিলেন আমার ক্ষমতা টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যে তার কথা আমি বুঝতে পারি কিনা। ক্লিয়ার শোনা? দেন হি অ্যান্সার্ড ইন আ লো ডিপ ভয়েস, তারপর তিনি উত্তর দিলেন একটু নিচু গলায়, একটু গম্ভীর গলায়। His answer filled me with a strange energy and enthusiasm, তার উত্তর আমায় ভরিয়ে তুলেছিল একটি অদ্ভুত শক্তি। এনার্জি মানে কি? শক্তি। এবং enthusiasm মানে অত্যুৎসাহ, আগ্রহ, আগ্রহ। ঠিক আছে, তাহলে এই হিজ এনার্জি অ্যান্সার থেকে এনথুজিয়াজম টুকু ব্র্যাকেট করব, লিখব ভয়েস চেঞ্জ। তিনি কি উত্তর দিলেন ভালো করে বোঝো, আমাদের প্রত্যেকের জীবনের চরমতম সত্যতা আমরা জানতে পারবো। whenever, যখনই হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভ অ্যালোন, যখনই মানুষ নিজেকে একাকী খুঁজে পায়, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, প্রাকৃতিক প্রতিক্রিয়া স্বরূপ, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তখনই তারা কিন্তু সঙ্গী বা সঙ্গ খোঁজে। কখন তোমরা মনের মানুষ খোঁজো? যখন বাড়িতে বা ফ্রেন্ড সার্কেলে তোমার মনের কথা বলার মতন কাউকে পাও না, দেন তুমি মনের মতন সঙ্গী বা সঙ্গ বা লুঙ্গি
খোঁজো। whenever they are in trouble, যখন মানুষ বিপদে পড়ে, they look for someone to help them. ও শোনা, এই look for কিন্তু সার্চ, তাই না? তারা খোঁজে কোনো মানুষের, যে কোনো মানুষ তাকে বিপদ থেকে উদ্ধার করবে। আমরা আসলে যখন বিপদে পড়ি কোথায় যাই? একটা বেজান একটা মূর্তির কাছে। সেখানে গেলে আমরা পরিত্রাণ পাবো। আমরা জানি সে কোনো উত্তর দেবে না, তবু অনেক উত্তর আমি পাবো। তাকে আমি কোনো প্রশ্ন করবও না, শুধু তার চোখের দিকে আমি চোখের জল নিয়ে তাকে প্রশ্ন করব, মা আমার এই বিপদের কারণটা কি? এইটাই বলে ঈশ্বর ভক্তি। whenever they reach an impasse, ও শোনা, ইম্পাস মানে ডিফিকাল্ট সিচুয়েশন which allows no progress, মানে এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতির কোনো উন্নতি হয় না। মানে তুই একই জায়গায় আছিস, 10 বছর ধরে পড়ছিস, চাকরিও পাচ্ছিস না, কিন্তু পড়েই যাচ্ছিস। সো এই সিচুয়েশনটাকে বলা হয় কি বলতো শোনা? ইম্পাস। দে লুক টু সামওয়ান টু হেল্প দেম, তারা খোঁজে এমন কাউকে যে কেউ তাদেরকে এসে সাহায্য করবে। তাহলে মানুষের এটা কিন্তু ন্যাচারাল রিয়াকশন, বিপদে পড়লেই মানুষ সঙ্গী খোঁজে। এবার দেখো খুব সুন্দর, they look to someone to show them the way out. এই পথ, এই বিপদ থেকে বেরোনোর পথ যেন কেউ বলে দেয়, তেমন মানুষকে তারা খোঁজে। দারুণ লাইন দেখো, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, এই রিকারেন্ট মানে পুনরাবৃত্তি, পুনরায় যেটা আবার ঘটে। তাহলে প্রত্যেক পুনরায় যে ঘটনাগুলো আবার ঘটে আমাদের জীবনে, সেগুলো কি কি? অ্যাঙ্গুইশ, অর্থাৎ যন্ত্রণা বা বেদনা। এমন কেউ নেই যে জীবনে একবারই দুঃখ পেয়েছে, দুঃখ বারবার হয় আমাদের লাইফে। আর কি কি? লঙ্গিং, চাওয়া পাওয়া, আমাদের জীবনে চাওয়া পাওয়ার শেষ নেই। ডিজায়ার, আকাঙ্ক্ষা, এই তিনটে জিনিসের জন্য আমরা কাউকে না কাউকে চাই। যন্ত্রণা তোমায় কেউ না কেউ দেয়, বা তুমি কাউকে না কাউকে দাও। ভালোবাসা তুমি কারো কাছ থেকে চাও বা তুমি কাউকে দাও, তাই না? কেউ তুই তো বলতে পারবে না আই লাভ ইউ, বলতে পারবা? তাহলে এগুলো কি দরকার? ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার। এরা প্রত্যেকেই তাদের আলাদা আলাদা সঙ্গ খুঁজে নেয়। রাগ দেখানোর জন্য কিন্তু কাউকে প্রয়োজন। কেউ না পেলে মা আমি বেশি বোঝো, তুমি বেশি বোঝো, তাই না? এই দুনিয়ার তিনটে চরমতম সত্য জিনিস। ক্লিয়ার? আচ্ছা, ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, আর এই যে মানুষগুলোর জন্য যারা আমার কাছে ডিস্ট্রেস অর্থাৎ বিপদে পড়ে আসে, আই এম বাট, দারুণ লাইন, আই এম বাট, আমি কিছুই না। আই এম বাট মানে আমি কিচ্ছু না। আর গো বিটুইন, গো বিটুইনের মধ্যস্থতা করি। কিসের মধ্যস্থতা করি? ইন দেয়ার এফার্ট, তাদেরই চেষ্টা থাকে। কি চেষ্টা থাকে? টু প্রপিশিয়েট। শোনা, প্রপিশিয়েট কথার অর্থ প্রশমিত করা, শান্ত করা। অ্যাপিজ ডেমনিক ফোর্সেস, দানবিক শক্তিকে, উইথ প্রেয়ার্স, প্রার্থনা দ্বারা, অ্যান্ড অফারিংস, যেটাকে খুব ভালো বাংলায় বলে নৈবেদ্য, মানে ঠাকুরের যে ভোগটা আমরা দিই। তার মানে কি? ভালো করে বোঝো, যে মানুষগুলো আমার কাছে আসে, সেই মানুষগুলো তো মনে একটা ইচ্ছে থাকেই যে আমি তার কাছে যাচ্ছি। তাদের এই এফার্ট, নিজেরই চেষ্টা থাকে যে আমি মানে সুস্থ হয়ে উঠবো, তাই না? তাই সেই মানুষটার কাছে যখন যায়, আমি জাস্ট ওই মানুষটার ইচ্ছে আর ঈশ্বর, এদের দুজনের মাঝে একটা মধ্যস্থতার কাজ করি, আর কিচ্ছু করি না। তুমি যখন ডাক্তারখানায় যাও, তুমি নিজে থেকেই যাও, কারণ তুমি সুস্থ হতে চাও, তাই যাচ্ছ। দেখবে ডাক্তারখানায় গেলে তুমি অনেক অংশেই সুস্থ হয়ে গেছো। কেন? তোমার মাইন্ড ওইভাবেই তোমাকে রিক্রিয়েট করে দিল। আমাদের মাইন্ড ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। তুমি গ্রামারে কাঁচা বা পড়ায় কাঁচা বা তুমি কম পারো, এর পেছনে তোমার থেকে তোমার পরিবারের অন্যায় বা অপরাধ আরো বেশি। কারণ তোমার পরিবার তোমার ব্রেনকে বারবার সিগন্যাল দিয়েছে যে তুই কাঁচা, আমার সোনা ভালো না,
ওকে নিয়ে আমি পারি না, ও একদম কিচ্ছু পারে না, আপনি ওকে তৈরি করুন। প্রতিবার মাস্টারমশাই চেঞ্জ করেছে, কিন্তু একবারও বাবা মা তার এই কথা বলাটা চেঞ্জ করলো না। তাই ছেলেটির কিন্তু পরিবর্তন বা ওই মেয়েটির পরিবর্তন কিন্তু ঘটেনি, কারণ মাইন্ড রিড করে নিয়েছে যে আমি কাঁচা, আমি ভালো স্টুডেন্ট নই। তাহলে অপরাধ কিন্তু আমার বাবা মায়েরও আছে। পজিটিভ মাইন্ড থাকতে হবে, তাই না? রাশিয়াতে একজন মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিকে বলা হয়েছে তোমাকে সাপের কামড়ে মেরে দেওয়া হবে। জাস্ট দুটো সুই তার গায়ে চোখ বন্ধ করে ফুটিয়ে দিয়েছে। সাপে কামড়ালে যেই পরিমাণ হেমোটক্সিন তৈরি হওয়ার কথা, ঠিক তত পরিমাণ হেমোটক্সিন অটোমেটিক দেহ থেকেই তৈরি হয়ে গেছে। কি ভয়ানক আমাদের মাইন্ড মনে করো। তাহলে মানুষ চায় যে আমি সুস্থ হব, তবেই সে সুস্থ হয়। দেখবে ডাক্তার অনেক সময় বলে ওনার বাঁচার ইচ্ছে নেই, তাই জন্য মারা যাচ্ছে। বুঝতে পেরেছো? ইচ্ছে শক্তি সব থেকে বড় জিনিস। যদি তাই না হতো তাহলে বিয়ার গ্রিলস এত উপর থেকে পড়ে যাওয়ার পরেও যখন ডাক্তাররা তাকে বলেছিল যে তুমি হাঁটতে পারবে না কোনোদিন, দেখ আমি এভারেস্ট উঠে দেখাবো, এভারেস্ট উঠে দেখিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর সব থেকে অ্যাডভেঞ্চারাস শো ম্যান ভার্সেস ওয়াইল্ড তিনি চালু করেছেন। ওই মানুষ হেলিকপ্টার থেকে পড়ে গেছিল, তার প্যারাশুট খুলতে পারেনি, তার শরীরে কয়েকশো টুকরো হয়েছে। তুমি আমি হলে ও ঠাকুর কেন এরম হলে? হি টুক দ্য চ্যালেঞ্জ। এজন্য তিনি এত ফেমাস আমাদের কাছে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। দেখো, আমি এই পড়ার প্রাসঙ্গিকতায় অনেক কিছু বলছি, কারণ পড়ার অর্থ শুধুমাত্র মানে বোঝানো নয়। এমন ভাবে পড়বো যাতে আগামী দিনে তুমি তোমার জীবনে কিছু ইমপ্লাই করতে পারো, তাই নয় কি? বলছে দেখ বাবা, এটা কিন্তু সঠিক পন্থা, অ্যাপ্রোচ মানে কি পন্থা নয় at all and should never be followed। আর এই রকম না, কখনো ফলো করতে নেই, অনুসরণ করতে নেই। মানে তিনি বিশ্বাস করেন না ওই ঝাড়ফুঁককে, তিনি বিশ্বাস করেন না। আসলে ঝাড়ফুঁকে কাজ হয় না, তুমি কাজ হতে দিচ্ছ। তুমি ব্রেনকে সিগন্যাল দিয়ে রেখেছো যে উনার জলপড়া খেলেই তুমি সুস্থ হবে, তাই হচ্ছে, নচেত হতো না। তুমি কোনো পাগলকে খাই দেখো তো হবে না, কারণ তার সেন্স নেই। কোন পাগলের কিন্তু কোভিড হয়নি, জানো কেন? কারণ তার সেন্স নেই, তিনি বোঝেই না। আর আমাদের কারো বাদ নেই যে হয়নি, আমরা অতি খুঁতখুঁতে ছিলাম। নিজের হাঁচি হলে এমনি ঠান্ডা, আর লোকের হলে কোভিড হয়েছে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজন অবশ্যই বুঝবে। দারুণ লাইন, লাইনটা অনেকেই ভুলভাল মানে জানে। দ্য ডিফারেন্স বিটুইন, কি বুঝবে? পার্থক্য, বিটুইন মানে দুজনের মধ্যে, কোন দুটো? আ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। ফেয়ার রিডেন মানে ভয় জড়িত, নিয়তি। ডেস্টিনি মানে কি বললাম বাবু? নিয়তি। আর ভিশন মানে, ভিশন মানে কি? ধারণা, ঠিক আছে, বা দৃষ্টিভঙ্গি। ক্লিয়ার? তাহলে একজন মানুষ, তাহলে টোটাল মানে কি দাঁড়াচ্ছে? আবারও বলছি, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজন অবশ্যই বুঝবে দ্য ডিফারেন্স, পার্থক্যটা কি? একটা ভয় জড়িত নিয়তির দৃষ্টিভঙ্গি। মানে কি? আমরা প্রত্যেকেই আমাদের নিয়তিকে ভয় পাই। কেমন নিয়তি? আমরা যদি পাপ করি তাহলে হয়তো বেশি দিন বাঁচবো না, এই কাজটি করলে হয়তো আমাদের পাপ হবে, পরজন্মে গিয়ে আমাদের হয়তো তেলের মধ্যে চুববে। এই যে নিয়তি, এটা ভয় থেকেই তৈরি। আর সেই ভয়টার জন্য আমরা কার কাছে যাই? শর্টকাট খুঁজি, সাধু বাবার কাছে। শনির দোষ কাটিয়ে দাও, আমার রাহু তুঙ্গে, শনি পুঙ্গে। আরো একটা বুঝতে হবে, আসলে তার কি শনি আলটিমেট খারাপ, না তিনি তার নিজের শনি? তাই খাও ননি, দেখো। and the vision, আরো একটা দৃষ্টিভঙ্গি, that enables, যেটা সক্ষম করে আস, আমাদেরকে, টু সিক, চাইতে। সিক মানে চাওয়া, সিকের ভি টু কি? শর্ট।
সিক শট শট, ফাইট ফট ফট, তাই না? ক্যাচ কট কট, এই তিনটে মোটামুটি কোন অমাবস্যার রাত্রে শ্মশানে বলবে লোকে ভূতির মন্ত্র বলছো, সিক ফট, সিক শট শট, ক্যাচ কট কট, দেখবা দারুন। দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ, ভালো করে বোঝ মা, আমাদের মধ্যেই একটা শত্রু বিরাজ করে। কে কোন শত্রু? ফুলফিলমেন্টের, অর্থাৎ সাফল্য, অর্থাৎ কোনো কিছু পেতে, সাফল্য পেতে যেই বাধাগুলো আমাদের আসে, সেই বাধাগুলো আসে না, আমরা তৈরি করি আমাদের মনের ভেতরে। বুঝতে পেরেছো? তাই সেইটাকে চিনতে যদি পারি একবার, তাহলে কিন্তু আমাদের আর প্রবলেম হয় না, আমরা কোনো ঝাড়ফুঁকের কাছে যাই না। খুব ভালো করে জায়গাটা বুঝতে হবে, কঠিন জায়গা। তাহলে দুটো আমাদের দৃষ্টিভঙ্গি, একটা ভয় জড়িত দৃষ্টিভঙ্গি, যে আমাদের যদি পাপ হয় এই জন্য আমরা ছুটছি, তাই জন্য আমরা ঠাকুরকে অনেক কিছু দিচ্ছি, গিভ এন্ড টেক পলিসিতে বিশ্বাস করছি। ঠাকুর আমি একটা দোষ করে ফেলেছি, যদি এটা আমায় বাঁচিয়ে দাও, তোমার বাতসা দুবানি, ঠাকুরের খাইতে এই কাজ নেই, তোমার ওই বাতসা খাবে। কে রে তুই? কে? এই কে রে? বাতাসা দেবী ঠাকুর। তাই তো। আরো একটা জিনিস আছে, কি জিনিস বাবু ভালো করে বুঝবে, আমরা প্রত্যেকে যদি বুঝে যাই, যদি চাই যে আমাদের মনের ভেতরে একটি নিজেরই শত্রু বিরাজ করে, যে আমাদের সফলতা পেতে বাধা দেয়, সেটা হতে পারে অন্ধবিশ্বাস, সেটা হতে পারে ভয়, সেটা হতে পারে দুর্বলতা। সেগুলো কাদের? আমাদের থেকে তো তৈরি না। কেউ আমাদের একটা অন্ধবিশ্বাসের বড়ি দিয়েছিল, খেলাম আর অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাসে যাচ্ছে, আমরা তৈরি করেছি, উই ডেভেলপড ইট, তাই না? এই লাইনটা বেশ জটিল, চেষ্টা করলাম খুব সহজ করে সুন্দর করে বুঝিয়ে দিতে। আমি দেখো শোনা, এই লাইনটা একবার বিদ্যালয়ে বোঝাতে বলে দিও, এত সময় নেবে না, বলবেন আমাদের অবশ্যই বোঝা উচিত পার্থক্য দুটোর মধ্যে, ভয় জড়িত নিয়তির অন্তর্দর্শন, আরো একটা যেটা আমাদেরকে সক্ষম করে আমাদের শত্রুকে নিজের মধ্যে চেনার জন্য। কিন্তু কেন বুঝতে হবে শোনো, আমার তো রেসপন্সিবিলিটি আছে। এবার আসি কালামের বাবার সম্পর্কে আরো একটু জানবো। আই রিমেম্বার মাই ফাদার, আমার মনে আছে আমার বাবাকে, স্টার্টিং ইজ ডে at 4 AM। আমার মনে আছে আমার বাবা ভোর 4টের সময় সকাল শুরু করতেন। এইটা আমি পড়াচ্ছি জবে থেকে নতুন, মানে জবে থেকে স্ট্রং রুটস দিয়েছিল, তবে থেকে এটা আমি পড়াচ্ছি। জবে থেকে ম্যাকবেথ টেক্সট ছিল, তবে থেকে আমি ম্যাকবেথ পড়াচ্ছি। আমি আজও একবার ম্যাকবেথ পড়ি, মানে পড়ানোর আগে একবার, যদি নতুন কিছু জানতে পারি, কারণ আমাদের কোনো শেখার শেষ নেই। ভালো শিক্ষক সবার আগে ভালো ছাত্র হতে হয়। আচ্ছা, ম্যাকবেথে মনে আছে কিনা তোমরা জানো না, ম্যাকবেথকে যখন বলেছিল, দুজন এনভয়েস এসেছিলেন যে আপনি কওডর রাজ্যের জমিদার হয়ে গেছেন, সেই দুজনের নাম কি? আমরা কিন্তু আগের বছর পড়িনি, রস অ্যান্ড অ্যাঞ্জাস, এবছর পড়লাম, আবার জেনেছি। তাই ঠিক আছে, এই লাইনটা আমি আগের বছরও ভালো করে বুঝিয়েছি, এবছর আরো একটু ভালো করে বোঝালাম, স্যাটিসফাইড। পরে বার আরো সহজ করে বোঝাবো। তাহলে আমি যদি পড়তে পারি, আমি তো মনে করতে সব পড়া কোনো ব্যাপার না, তাহলে তোদেরকে ঠকানো হবে, নিজেকে ঠকানো হবে, আমি পারবো না। তাহলে কালামের বাবা কটায় দিন শুরু করতেন? 4টের সময়। তোমরা কটায় দিন শুরু করো? 4টেই তো ঘুমাতে যাই। বাই রিডিং দ্য নামাজ। কালামের বাবা ঘুম থেকে উঠেই কি করেন? নামাজ পড়েন। তোমরা ঘুম থেকে উঠে কি পড়ো? শোনার মেসেজ। বিফোর ডন, মানে প্রভাতের আগে, সূর্য ওঠার আগেই কালামের বাবা ঘুম থেকে উঠতেন। আফটার দ্য নামাজ, নামাজের পর কালামের বাবা কি করতেন? সবার মনে একই উত্তর, হাত দিয়ে যেতেন, অসভ্য পোলাপান। হি ইউজ টু ওয়াক, তিনি হেঁটে যেতেন। ইউজ টু একটা মোডাল ভার্ব। ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট্ট নারকেল বাগানে তিনি হেঁটে যেতেন, কারণ তার বাড়িতে কোনো সান্ডাস ছিল না, তাই তিনি হাঁটতে, মর্নিং ওয়াকে যেতেন। তিনি হেঁটে যেতেন, এবং যেহেতু ডাউন মানে একটু নিচু ঢালু জমি, বুঝতে পেরেছিস,
তাই উই ওন, মানে আমাদের একটি নারকেল বাগানে তিনি যেতেন গোবর সার দিতে, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। অপরাধ মার্জনা করবেন, একটু বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। তাহলে কটার সময় উঠতেন শোনা, সবাই মিলে বলি, কত মাইল হাঁটতেন? কটার সময় উঠতেন? কত মাইল হাঁটতেন? আচ্ছা, হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, প্রায় 1 ডজন নারকেল নিয়ে তিনি কিন্তু বাড়ি ফিরতেন। কোথায় নিতেন? টাইড টুগেদার, ওগুলোকে একসঙ্গে বাঁধতেন। থ্রোন ওভার হিজ শোল্ডার, তিনি তার কাঁধের ওপর ওগুলো নিতেন। দেখো কালামের বাবা ওই বয়সেও তিনি কিন্তু হেভি ওয়েট লিফট করতেন। এবং আমার জানা মতে মুসলমান ভাইয়েরা যেভাবে নামাজ পড়েন, যেভাবে যারা কনসিক্রেট করেন, সেটা কিন্তু এক প্রকার ব্যায়াম, জানো তো। এবং তাদের ম্যাক্সিমাম জিনিসই সায়েন্টিফিক, আমাদেরও তাই। ঈশ্বরে কোনো ভেদাভেদ নাই, আমরা করি রাজনীতির স্বার্থে। অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরেই তিনি তার সকালের খাবার খেতেন। ভাবো, দেখো, দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। এটাই ছিল তার রুটিন তার 60 বছরের পরেও। ভাবো, তোমরা একবার পুজোর সময় মনে করলে বন্ধুরা দৌড়তে যাব 3 দিন, তারপরে আর যাচ্ছি না। হ্যালো বান্ধবী, যাচ্ছে, তা আমিও যাবে না, থাক। দৌড়ে কি হবে, আমি এমনি রোগা হয়ে, হ্যাঁ হ্যাঁ, না 80 কেজি রোগা হয়ে, চিন্তা করো। আমরা আমাদের রুটিনে 3 দিন থাকতে পারি না। কালামের বাবার কাছ থেকে এটা শিখলো, কনসিস্টেন্সি। কি শিখলো? আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি সারাটি জীবন ধরে ট্রাইড টু এমিউলেট মাই ফাদার, চেষ্টা করেছি আমার বাবাকে অনুকরণ করতে। এমিউলেট মানে অনুকরণ করা। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমারই নিজের দুনিয়া, বিজ্ঞান এবং প্রযুক্তি, সেই 2 জায়গায়। আই হ্যাভ এন্ডেভার্ড, আমি প্রচেষ্টা করেছি বা চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য ফান্ডামেন্টাল মানে প্রাথমিক ট্রুথস অফ লাইফ, ট্রুথস রিভিলড টু মি বাই মাই ফাদার। আমার বাবা যে জীবনের প্রাথমিক সত্যতা বা জীবনের আবশ্যিক সত্যতা তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন, সেটা আমি বুঝতে চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং মেনে নিয়েছি that there exists a divine power, যে এই পৃথিবীতে একটি ঐশ্বরিক শক্তি বিরাজ করে। কালাম বিশ্বাস করে। আর তুমি কে? আমি ঠাকুর বিশ্বাস করিনি। কে বাপু তুমি? তোমার সৃষ্টি কোথা থেকে? বিজ্ঞান সব পারবে, প্রাণ সঞ্চার করতে পারবে? পারবে না। বিজ্ঞান যত উন্নত হবে আমাদের জীবন লাইফ স্প্যান তত কমবে। লক্ষ্য করে দেখো, কোন দিন বিজ্ঞান আমাদের জীবনকে প্রলং করতে পারেনি। যত ভ্যাকসিন দিচ্ছি তত মরছি। তাই দেখো, একমাত্র যাচ্ছ, টাটা, সাবধানে। ওকে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, একটা ঐশ্বরিক সত্তা যেটা একজনকে তোলে যখন সে দ্বিধাগ্রস্ত থাকে, মিজারি যখন সে বিপদগ্রস্ত থাকে, মেলানকোলি অর্থাৎ একাকী থাকে, অ্যান্ড ফেইলিয়ার ব্যর্থ হয়, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনকে তার প্রকৃত জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। কে? ঈশ্বর। যখন এই পুরো ব্রহ্মাণ্ডে তোমার কথা কেউ বুঝবে না, যদিও তোমার কথা কেউ বোঝেও না, তোমার দুঃখ বোঝে না, তোমার কষ্ট বোঝে না, সবাই শুধু তার নিজেরটাই বোঝে, তখন একজনই তোমার কথা শোনে,
এবং উত্তরও দেয় সে একমাত্র ঈশ্বর, সে একমাত্র ভগবান। বলো, অবশ্যই। and feel convinced, এখান থেকে পড়ি, এবং মেনে নিয়েছি that there exists a divine power, যে এই পৃথিবীতে একটি ঐশ্বরিক শক্তি আছে, that can lift, যেটা কিনা তুলে আনে one, একজনকে up from confusion, যদি একজন দ্বিধাগ্রস্ত হয়, মিজারি, বিপদগ্রস্ত হয়, মেলানকলি, একাকিত্ব ভোগে, ফেলিয়ার, ব্যর্থ হয়, and গাইড করে, অর্থাৎ দিক নির্দেশ করে, অর্থাৎ পথ দেখায়, ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, একজনকে একজনের সত্যিকারের জায়গায়। কে? ঈশ্বর। and once an individual, একবার যদি কোনো মানুষ serves his emotional and physical bond, যদি কেউ তার ইমোশন মানে মন এবং শরীর এই দুটোকে এক সুতোয় বাঁধতে পারে, তাহলে he is on the road to, তাহলেই সে সেই পথটিতে আছে। কোন পথ? যে পথ দিয়ে আমরা কি কি পাবো? ফ্রিডম পাবো, স্বাধীনতা পাবো, হ্যাপিনেস পাবো, সুখ পাবো, এন্ড পিস অফ মাইন্ড, মনের শান্তি পাবো। আমাদের দুটো জিনিস এক সুতোয় বাঁধা নেই। মন বলছে পড়তে বয়, শরীর বলছে আর আজকে হচ্ছে না। শরীর বলছে পড়তে হবে, মন বলছে তার সঙ্গে গল্প করনি। এক সুতোয় বাঁধা নেই, লক্ষ্য করে দেখো। তাই জন্যই বলা হয় সাধুরা মন এবং শরীরকে এক সুতোয় বাঁধবার জন্যই তারা ধ্যান করেন, তারা মেডিটেশন করেন। এই হলো সমগ্র পাঠ্যটা। যদি আমার পাঠ্যটা কেউ মন দিয়ে শোনে, তার কোনো এমসিকিউ জীবনেও আটকাবে না। এটা আমার চ্যালেঞ্জ। চলো।